সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, সপ্তাহের প্রথম দিন আজকে আমরা এই মার্কেট ওয়াচ শুরু করলাম, কিন্তু পুঁজিবাজারের অবস্থা প্রথম দিনই খারাপ। এটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাম্প্রতিক যে বিষয়টা এসেছে সেটি হচ্ছে আর্থিক খাতের যে মানি মার্কেট, সেটির অবস্থাও আসলে নড়বড়ে। এবং সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যে ঘটনা, অর্থ চুরির ঘটনা এবং গভর্নর পরিবর্তন, এই সব বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব, কারণ ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট একটি আরেকটির সাথে সরাসরি সম্পৃক্ত। তো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, পুঁজিবাজার বিশ্লেষক, অর্থনীতি বিশ্লেষণ করে থাকেন। আছেন আক্তার হোসেন সান্নামত, যিনি আর্থিক খাত বিশ্লেষণ করে থাকেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আছেন। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি সম্প্রতি জাপানে ছিলেন অনেক দিন ধরে, সেখানে এই আর্থিক খাত নিয়েই আপনি কাজ করেছেন, আমি যদি ভুল না করে থাকি। আপনি সম্প্রতি যে বাংলাদেশের বিষয়টা উঠে এসেছে, এখানে এখন দেশের সবচেয়ে বড় ঘটনা হলো কেন্দ্রীয় ব্যাংকের ঘটনা। কিন্তু আমরা অনেক দিন ধরে বলে আসছি যে পুঁজিবাজারের যে সমস্যাগুলো 2010 সালের পরে উঠে এসেছে, তার চেয়েও ভয়াবহ অবস্থা ব্যাংকিং খাতের। আপনি দেখেন যে ব্যাংকিং খাতে 2010-এর পর থেকে এক একটি ঘটনা কিছুদিন পর পর উঠে আসছে। তো এখন কি মানে আমরা বলতে পারি যে মানি মার্কেট যতটা খারাপ, ক্যাপিটাল মার্কেট তার চেয়ে কিছুটা হলেও ভালো, এই কারণ তার সমস্যাগুলো চিহ্নিত? থ্যাংক ইউ। আমি মনে করি যে আসলে আমি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সাম্প্রতিক যে পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনীতির যে দীর্ঘমেয়াদী সম্ভাবনা, এই দুটোর উপরেই সংক্ষেপে আলোকপাত করতে চাই। বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ যেটা, সেটা কিন্তু খুব আশাবহ, খুব আশাব্যঞ্জক। আমরা যদি গত 20-25 বছরের আমাদের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, আমাদের ব্রড মানি সাপ্লাই ইন টার্মস অফ জিডিপি, আমাদের এক্সপোর্ট প্রোডাকশন, আমাদের রেমিটেন্স ফ্লোজ, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, এই ইন্ডিকেটরগুলোতে কিন্তু বাংলাদেশের তাৎপর্যপূর্ণ সাফল্য আছে। আপনি শুনে আশান্বিত হবেন যে গত 9 বছরে আমাদের রেমিটেন্স রূপে বাংলাদেশে $100 বিলিয়ন মতো ক্যাপিটাল ফ্লো হয়েছে। এটা আমাদের অর্থনীতিতে স্ট্যাবিলিটি দিয়েছে। আমাদের বাংলাদেশের অর্থনীতির যে এক্সিলারেটিং গ্রোথ, সেটার একটা ড্রাইভার হিসাবে এটাকে আইডেন্টিফাই করা হয়। ইকোনমিস্টরা কাইন্ড অফ কনসেনসাস আছে সেখানে। এবং আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও গত 20 বছরে অনেক বেড়েছে। তো এই দীর্ঘমেয়াদী এই যে পার্সপেক্টিভটা আছে, এই যে আশাব্যঞ্জক যে উন্নতিটা সাধিত হয়েছে, সেখানে সাম্প্রতিক সময়ে আমরা কিছু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। একটা বড় চ্যালেঞ্জ, আমরা ফার্স্ট যে চ্যালেঞ্জটা ফেস করি 2010-এ, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের একটা আনসাস্টেনেবল বাবল হয়েছে এবং সেটার বাস্টিং হয়েছে, সেটা আসলে কলাপস করেছে। এবং সেই কলাপসের পরবর্তীতে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমে আসলে এর ইনএভিটেবল অনেক কনসিকুয়েন্স হয়েছে। যেমন একটা আমরা সবাই জানি যে আমাদের ব্যাংক এবং এনবিএফআইগুলো দে ওয়ার কট হিউজলি এক্সপোজড টু দি ক্যাপিটাল মার্কেট। তাদের ব্যালেন্স শিটের দেখা যায় যে 20%, 30% অফ দি অ্যাসেটস বিকাম এক্সপোজ টু দি ক্যাপিটাল মার্কেট। এবং এই অ্যাসেটটাই কিন্তু ক্রমান্বয়ে ব্যাড অ্যাসেটে পরিণত হয়েছে এবং নন পারফর্মিং অ্যাসেটসে পরিণত হয়েছে। এবং গত 5 বছরে আর্থিক খাতের আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, সেটা খুব শার্পলি ডিক্লাইনিং। তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ক্যাপিটাল মার্কেটে ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো লিস্টেড যেগুলো আছে তাদের মার্কেট প্রাইসের উপরে। বিশেষ করে ব্যাংক এবং এনবিএফআই এর মার্কেট প্রাইস কিন্তু অনেক জায়গায় 2/3, 1/4 হয়ে গেছে এবং বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেখানে অনেকগুলো রিফর্ম, অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা জানি ইভেন্টস, যেমন হলমার্ক স্ক্যাম হয়েছে, বেসিক ব্যাংকের স্ক্যাম হয়েছে, এগুলো পিওর কর্পোরেট গভর্নেন্স ফেলিওর। এগুলো নিয়ে আমরা ইতিপূর্বেও আলাপ করেছি। এবং আমি মনে করি যে ব্যাংকের বা আমাদের দেশে তালিকাভুক্ত কোম্পানিগুলোর যে কর্পোরেট গভর্নেন্স যে কালচারটা আছে, সেখানে ব্যাপক সংস্কার জরুরি।
এবং বিনিয়োগকারীদের এবং ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের জন্য মানে আমাদের নতুন অনেক পলিসি মেজার্স নিতে হবে এবং তাদেরকে এম্পাওয়ার করতে হবে। সেটার জন্য মানে দ্যাট উইল বি ডিফারেন্ট ডিসকাশন। স্যার এইখানে আমি Yes. একটু অ্যাড করতে চাই, আপনি বললেন যে ডিপোজিটরস এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। আমরা বিভিন্ন সময় শুনেছি, গত 5 বছর ধরে আমরা শুনেছি যে ডিপোজিটরদের স্বার্থ রক্ষার জন্য এই ব্যাংক যাতে ক্যাপিটাল মার্কেট থেকে উঠে আসে সেই ব্যবস্থাই করা হয়েছে। এবং সম্প্রতি অর্থমন্ত্রীও একটি কথা বলেছেন এই ক্যাপিটাল মার্কেটের লোকজনদের সাথে, যে তিনি যে কথাটি বলেছিলেন বাংলাদেশ ব্যাংকে এই টাইম এক্সটেনশনের ব্যাপারে, সেটি বাংলাদেশ ব্যাংক শুনেনি। তো এই বিষয়টা বাংলাদেশ ব্যাংক দেখা গেছে যে তারা বিনিয়োগকারী ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করতে যাচ্ছেন, কিন্তু আসলে কতটুকু রক্ষা করতে পেরেছেন? শুধু ক্যাপিটাল মার্কেট বিমুখ করলেই স্বার্থ রক্ষা হবে, নাকি এখন দেখা যাচ্ছে ক্যাপিটাল মার্কেট বিমুখ করা এটা একটা ইন্টেনশন ছিল? কারণ এই দিকে বিনিয়োগকারীদের ডিপোজিটরদের স্বার্থ রক্ষা ততটা হয়ই নাই, বরং ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। এবং সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ঘটনা তো আর 2010 সালের ডিসেম্বরে যখন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে এবং কন্ট্রাকশনারি মুদ্রানীতি যখন তারা পার্সু করে, আপনি জানেন যে এসএলআর এবং সিআরআর এই দুটাকেই 0.5% মানে 50 বেসিস পয়েন্টস কমানো হয়েছিল। অবজেক্টিভটা কিন্তু ছিল মানে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো এক্সপোজার কমিয়ে নিয়ে আসা, যাতে করে তারা এই রিস্কি এক্সপোজারের মাধ্যমে ফিউচার লসটাকে অ্যাভয়েড করতে পারে। বাট আমি আমি ইতিপূর্বে বলেছি যে সেই পলিসি ইন্টারভেনশনটা টাইমলি ছিল না, কারণ মার্কেটটা তখন অলরেডি মানে আনসাস্টেনেবল পিকে পৌঁছে গিয়েছিল। ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো অলরেডি এক্সপোজড হয়ে গিয়েছিল, সেখানে টাইমিং একটা প্রবলেম ছিল। বাট আমি বলবো যে ওই পলিসিটা ইনএভিটেবল ছিল, দরকার ছিল। আর ডেফিনেটলি ওই পলিসির কিন্তু একটা মানে ভালো দিক ছিল যে ব্যাঙ্কগুলোকে সেভ করা, যাতে করে, কারণ ব্যাংকের আপনি জানেন যে ব্যাংকের লোনাবল ফান্ডের মানে 10% হলো ইকুইটি, শেয়ারহোল্ডার্স ইকুইটি, আর বাকি 90% হলো ডিপোজিটস এবং আদার বরোয়িংস অ্যান্ড অব্লিগেশনস। তো ডেফিনেটলি ব্যাংকের রেগুলেশন, ব্যাংকের গভর্নেন্স শুড বি ডিফারেন্ট, এবং সেই জায়গাটাতে ব্যাপক পরিবর্তন জরুরি। ব্যাংকের বোর্ডে ব্যাপক পরিবর্তন জরুরি। ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ভূমিকা পরিবর্তন জরুরি, এবং ইন্ডিপেন্ডেন্সকে ডিফাইন করা এবং এনফোর্স করাটা জরুরি। সেই জায়গাগুলোতে মানে রেগুলেটর যারা আছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু মানে ওয়ান অফ দি মানে ফরমোস্ট রেগুলেটর। বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা ছিল এবং আছে এবং থাকবে, এবং আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক সেখানে তার কার্যকারিতা এটা বৃদ্ধি করবে এবং তাতে করে আর্থিক খাতে স্ট্যাবিলিটি ফিরে আসবে। আর সেন্ট্রাল ব্যাংকের মানে সাম্প্রতিক অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকগুলো হ্যাপেনিংস হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা খুব প্রিম্যাচিওর, মানে এগুলো নিয়ে খুব বেশি স্পেসিফিক কমেন্ট করা। বাট আমি মনে করি যে সরকারের পদক্ষেপগুলো কিন্তু খুব পজিটিভ পদক্ষেপ। গভর্নমেন্ট তার সিরিয়াসনেস এটা দেখিয়েছে। অর্থমন্ত্রী এবং আমাদের পলিসি মেকার যারা আছেন তারা কিন্তু আন্তরিকতা শো করেছেন, এবং এই ঘটনাকে ইনভেস্টিগেট করার জন্য একটা প্রপ কমিটি হয়েছে ডক্টর ফরাসউদ্দিন কর্তৃক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানে হি ইজ ভেরি ক্যাপাবল, তার সেই যোগ্যতা আছে, এবং উনি এটাকে সুষ্ঠুভাবে তদন্ত করে পলিসি মেকারদের কাছে একটা সুন্দর প্যাকেজ উপহার দেবেন, যাতে করে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নেন্সে আরও উত্তরোত্তর মানে সুশাসন ফিরে আসে। স্যার আপনার কাছে ফিরবো। জি, আপনি তো অনেক দিন ধরে এই আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে আপনার ভূমিকা আমরা দেখেছি যে 2006, 7, 8, 9, 10 এই সময়টায় ব্যাপক ভূমিকা ছিল। মার্কেট উন্নয়নের জন্য আপনি কাজ করেছেন। তারপরে এখন সম্প্রতি আপনি এইটা বিশ্লেষণ করে থাকেন, ভালো খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু এখন কি মনে হয় যে এই এত কিছু ঘটে যাচ্ছে, ক্যাপিটাল মার্কেট তো ঠিক হচ্ছে না। আজকে দেখেন বাজার শুরু হলো, আজকে এখন আমি ঠিক এক্সাক্ট ফিগারটা জানি না, কিন্তু 30 পয়েন্টের ওপরে ইন্ডেক্স মাইনাস। এবং ইন্ডেক্স যদি আমরা নাই ধরি, যার যে ইন্ডিভিজুয়াল শেয়ারটা আছে সে তো ওইটাই চিন্তা করবেন যে আমার শেয়ারের প্রাইসটা কি আছে, কিন্তু প্রত্যেকটা শেয়ারের 3, 4, 5% কমে গেছে। মানে এই অবস্থাটা কেন? মানে সব কিছুই তো পরিবর্তন হচ্ছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটের অবস্থা কেন পরিবর্তন হচ্ছে না? ধন্যবাদ। পরিবর্তনটা হওয়া দরকার এমনভাবে যে আমরা সবসময় একটা পরিবর্তন চেয়ে আসছি, এবং ক্যাপিটাল মার্কেট পুঁজিবাজারের স্বার্থে আমার রিস্ট্রাকচারিং করেছি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় পরিবর্তন এনে, কিন্তু সেই পরিবর্তনটা হয়তোবা কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়নি। বিকজ আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনা মানেই যে 2-1 পার্সনকে চেঞ্জ করা তা না, একটা ওভারঅল চেঞ্জ আনতে হয়। এবং আমি মনে করি যে রাইট পার্সন শুড বি ইন দ্য রাইট প্লেস, ওই জায়গা হওয়া উচিত। যদি পার্টিকুলারলি তার সাবজেক্ট সম্পর্কে তার যদি ধারণা না থাকে, হি
he has hardly anything to contribute for the development of the particular sector. Maybe অথবা ক্যাপিটাল মার্কেটের জন্য যেখানে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে যারা ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের কাজ করবে, সেখানে যোগ্য লোকজন থাকাটা খুবই জরুরি। তবে আমি এই প্রসঙ্গটা আসার আগে একটু ডক্টর মিজান সাহেবের সাথে সম্পর্ক রেখেই কথাটা বলছি যে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি যে কন্ট্রাকশন মনিটারি পলিসি 2010 যেটা করে, এটা কিন্তু বেসিক্যালি মানি সাপ্লাইকে যদি কমানো হয়, এটা অনেক সময় ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য হতে পারে। কিন্তু পুঁজিবাজার যে পুঁজিবাজারে এক্সপোজার কমানোর জন্য অলরেডি এক্সপোজড, যে মিজান সাহেবও স্বীকার করলেন যে তখন কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু অলরেডি হাইলি এক্সপোজড টু দ্য ক্যাপিটাল মার্কেট। তখন মনিটারি পলিসি কন্ট্রাকশন করে দেশে ইনভেস্টমেন্ট গ্রোথকে নেগেটিভলি এফেক্ট করছে। কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসলে বেসিক্যালি কোনো পজিটিভ রোল তো রাখেই নেয়, উল্টো নেগেটিভ পারসেপশন দিয়ে পাবলিক তখন এটা কনফিডেন্সের একটা অভাব হয়ে ক্যাপিটাল মার্কেট আরও বেশি ক্ষতি করেছে। এবং আমি যেটা বলি যে তখন আপনারা যেটা দেখেছেন যে প্রথমত ছিল তার টোটাল লাইবিলিটি 10% পর্যন্ত একটা ব্যাংক ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারতো, সেটা পরিবর্তন এনে সেটা করা হয় যে 25% অফ দেয়ার ইকুইটি, যাতে করে ব্যাংকে তার ক্যাপিটালকে এক্সপোজারকে আরও একটা বাধ্যবাধকতা পড়ে যায় তার অ্যাডজাস্টমেন্ট করার জন্য, অনেক কমে যায় এক্সপোজার। কিন্তু তার তখন আগে যে লিমিট ছিল সে কিন্তু অনেক কমে একটা ড্রাস্টিক্যাল একটা অলমোস্ট 90%ই কমিয়ে দিতে হয়েছে। এবং সেটা কমিয়ে দিতে হয়েছে বলতে আলটিমেটলি সে তো ওই মুহূর্তে কমাতে পারেনি, হয়তো লং টার্মে সে এখনও অনেকে অ্যাডজাস্টমেন্ট প্রসেসে রয়ে গেছে। তো এখন যেটা হলো যে এই যে এক্সপোজার আপনি দেখেন, তার মানে টোটাল তার যে লাইবিলিটি তার 5% কিন্তু ক্যাপিটাল মার্কেটে ব্যাংক নট এক্সপোজ টু ক্যাপিটাল মার্কেট। টোটাল লাইবিলিটি 5%, যদি লাইবিলিটি হিসাব করে চিন্তা করি তাহলে 5% কিন্তু ক্যাপিটাল মার্কেটে নাই। বাকি 95% তাহলে কোথায় এক্সপোজার আছে? ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট। এই জায়গায় ফিরে একটা ফোন নিয়ে নিচ্ছি, একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন সম্মানিত অতিথিবৃন্দের কাছে, যে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তো বিশাল বড় লস খাইছি, যেটা আরো 500 বছরে আমরা কাভার করতে পারবো কিনা সন্দেহ। এটা বড় বড় রাঘব বোয়ালরা এটা খেয়ে ফেলেছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমরা যারা আইপিইউতে লটারি পেয়েছি সেটা আমার 10 টাকার মূল্য এখন 5 টাকা কেন? এই প্রশ্নটা। জি ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে এখন 95% এক্সপোজার কিন্তু লাইবিলিটি চলে গেছে আপনার ক্রেডিট ইনভেস্টমেন্টে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এসএলআর এবং সিআরআর যদি আমরা বাদ দিই, তাহলে একটা ব্যাংক যদি 17% যদি সিআরআর এবং এসএলআর মেনটেন করতে, তাহলে তার 83% পর্যন্ত সে ক্রেডিট দিতে পারে। এখন বিনিয়োগকারীদের ডিপোজিটরদের স্বার্থে যেটা বলে, তার তো একটা অংশ সিআরআর এসএলআর মেনটেন করছে, সেটা আছেই। পাশাপাশি আমরা যতগুলো স্ক্যামের কথা বলছেন আপনি, যে এই যে বিসমিল্লাহ গ্রুপ বলেন, হলমার্ক বলেন, বেসিক ব্যাংকের কথা বলেন ইত্যাদি দিয়ে, তো ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের কারণে একটা ব্যাংক যে যতটুকু না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু একটা ব্যাংক হয়, যেটা আমরা আজকে হয়তো একটা পার্ট অনেক মানে অ্যাকুমুলেটেড একটা মানে রিয়েল পিকচারটা কিন্তু এখন আমরা জানতে পারি না আসলে সত্যিকার অর্থে এই ব্যাংকিং সেক্টরে এনপিএল এর পার্সেন্টেজ কত। আমরা কিন্তু এটা অনেকবার আলোচনা করেছি, বা এখানে যারা অতিথি এসেছেন সবাই কিন্তু বলেছেন যে এই সাবেক যে গভর্নর, তার অগস্ট পর্যন্ত দায়িত্ব মেয়াদ ছিল, হয়তো তারপরে এগুলো প্রকাশ পাবে। কিন্তু আমরা দেখছি যে না, হয়তো যে কোনো কারণেই হোক তাকে পদত্যাগ করতে হয়েছে, এখনই অনেক বিষয় চলে আসছে। এই যে এনপিএল এর বিষয়টা আপনি বললেন, যে ম্যাক্সিমাম ব্যাংকই কিন্তু এটা মানে যেটা শো করছে কাগজে সেটা কিন্তু ঠিক না। না, আমি সেটা তো আপনি যেরকম শুনছেন আমিও শুনছি, কিন্তু রিয়েল অর্থে যে এইটা একসময় তো কেউ মনে করেন 0.5%, 1%, মানে অন অ্যান অ্যাভারেজে সমস্ত ব্যাংকিং সেক্টর দেখা যাচ্ছিল যে এটা 3%-এর নিচে। এখন দেখা যায় কোনো ব্যাংকে হয়তো 15%, 20%, গভর্নমেন্ট ব্যাংকে তো আরও বেশি। তো এখন তাহলে এইগুলোকে হঠাৎ করে হয়েছে না, এতদিন হয়তো এগুলো আপনার কনসিল করে একটা পর্যায়ে আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে। হ্যাঁ, এখন একসাথে সবগুলো এক্সপোজড হয়ে গেলে এইটা একটা অন্যরকম ইমপ্লিকেশন হয়ে যেতে পারে, পাবলিক ক্যাপিটাল মার্কেটে বড় ইম্প্যাক্ট আসবে, হয়তো অন্য ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট আসবে। এই জন্য হয়তো এটা গ্র্যাজুয়ালি আমরা আস্তে জানছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো আপনাদের মিডিয়ার কারণে হোক, যে কোনো কারণে এবার চলে আসছে। কিন্তু আমার মনে হয় যে এই যে মিজান সাহেব যেটা বললেন, আসলে ট্রু কর্পোরেট গভর্নেন্স না থাকার কারণে, আজকে ওরকম ট্রান্সপারেন্সি না থাকার কারণে, আজকে ভ্যালুজ না থাকার কারণে আজকে আমাদের এই সাপ্রেস করার সুযোগটা আমরা পেয়েছি।
জি। এবং আমরা সেই সুযোগটা নিছি। এই জন্য বলতেছি যে আসলে অর্থনীতি এবং আর্থিক খাত দুইটা ভিন্ন জিনিস। অর্থনীতিতে আমরা অনেক পজিটিভ ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর্থিক খাতে ইন্ডিকেটর ভালো কীগুলো আছে সেগুলো আমার এখন প্রশ্ন হলো যে যেটা হচ্ছে এই আর্থিক খাতে, আমি মনে করি যে রিয়েল অর্থে এখন অনেক বিনিয়োগকারী আমাদের সাথে যেটা শেয়ার করছে যে তারা কোনোভাবে আস্থা ফিরিয়ে আনতে পারছে না এই আর্থিক খাতের যে কোম্পানিগুলো আছে সেখানে বিনিয়োগ করছে। অনেকেই তার মুখ ফিরিয়ে নিচ্ছে, বিকজ তাদের গ্র্যাজুয়ালি যেভাবে তাদের আর্নিংস কমে যাচ্ছে, এনপিএল যেভাবে বেড়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট যেভাবে কমে যাচ্ছে, তাই না? তো সুতরাং এবং যেভাবে নিউজ আসছে, নেগেটিভ নিউজ আসছে এবং এই যে স্ক্যামগুলো ধরা পড়ছে, এতে করে বিনিয়োগকারীরা কেন যেন এই সেক্টর আস্থা রাখতে পারছে না। সুতরাং এটা ফিরিয়ে আনার জন্য সুশাসন অবশ্যই জরুরি, এবং এই সুশাসনটা এস্টাবলিশ করতে হলে আমি মনে করি রেগুলেটর বোর্ড সবচেয়ে বড় হলো যে আপনার প্রত্যেকটা ইনস্টিটিউশনের বোর্ড এখানে গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে, এখানে যাতে করে একটা মানে একটা সিঙ্গেল পার্সন কিংবা একটা গ্রুপ অফ পার্সন যেন একটা বোর্ডকে ডিকটেট না করতে পারে, ওখানে যে ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। এই যে আজকে যেটা বলছেন যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাগুলো হয়েছে, আমি মনে করি যে আসলে একটা ইন্টারনাল কন্ট্রোল উইকনেস একটা সবচেয়ে বড় জিনিস। কন্ট্রোল উইকনেস যদি সমস্যা থাকে সেখানে বোর্ডগুলো অবশ্যই কিছু ব্যক্তির স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। আর্থিক খাতের আমরা যদি মানি মার্কেট নিয়ে যে যতটা সরকার থেকে শুরু করে সব মহলের যতটা তৎপর আমরা দেখি, এবং সেটা সবসময় এই যে হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের তার কিংবা ক্রেডিট কার্ড এবং সম্প্রতি ঘটনা নিয়ে যে যত ধরনের তৎপরতা আমরা দেখেছি, একদম সরকারের সর্বোচ্চ মহল থেকে মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, আমরা ক্যাপিটাল মার্কেট কিন্তু ততটা কখনোই দেখি নাই। এবং ক্যাপিটাল মার্কেটকে সবসময়ই একটা দোষ দেয়া হয়, মানে এইখানে একটু মানে লাইক জুয়া খেলতে যায় এরকম বিষয়টা, ক্যাসিনো খেলতে যায় মানে খেলার মতো বিষয়টা, এরকম একটু তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এবং এটা আমরা দেখেছি যে মিডিয়ায়ও এরকম বিষয়টা তাদের বিভিন্ন লেখার মধ্যে বা আমরা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি তাদের কথার মধ্যেও এরকমই প্রকাশ পায় যে এইটা একটু মানে আট চোখে দেখা হয় বিষয়টা। আসলে কিভাবে আপনি দেখছেন? কারণ যদি এতটা গুরুত্ব দেওয়া হতো মানি মার্কেটের মতো, তাহলে হয়তো এই 6 বছর 7 বছর ক্যাপিটাল মার্কেটের অবস্থা থাকতো না। এটা অনভিপ্রেত আসলে যে ক্যাপিটাল মার্কেট তুচ্ছ না। আমরা যে স্বপ্নের কথা বলি, আমাদের অর্থনৈতিক যে আমরা যে মধ্য আয়ের দেশের রূপান্তরিত হওয়ার স্বপ্ন দেখি, সেই জায়গায় পৌঁছার জন্য কিন্তু আমাদের বিনিয়োগ জিডিপির হার বাড়াতে হবে। এবং এই বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য শুধু ব্যাংক লোনের উপর ডিপেন্ড করলে আসলে হবে না। পৃথিবীর এমার্জিং ইকোনমি যেগুলো আছে আমাদের এশিয়াতে বা ল্যাটিন আমেরিকাতে বা আফ্রিকাতে বা মানে এলসওয়্যার ইভেন, সেখানে আপনি দেখবেন যে ক্যাপিটাল মার্কেট মানে হ্যাজ বিন ওয়ান অফ দি প্রিন্সিপাল মানে ইন্টারমিডিয়েশন মেকানিজম টু অ্যাকুমুলেট ক্যাপিটাল, টু জেনারেট ক্যাপিটাল। মানে ইকুইটি ফরমেশনের জন্য ক্যাপিটাল মার্কেট এটা অবশ্যই লাগবে। তো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট সেই ফাংশনটা ডেলিভার করছে না। আমাদের ক্যাপিটাল মার্কেটে বছরে টার্নওভার হলো আমাদের জিডিপির অনলি 8%, সেখানে ভারতে এটা মোর দ্যান 100%, এটা ভিয়েতনামে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে এটা মোর দ্যান 100%। তো আপনি গ্যাপটা দেখেন, গ্যাপটা ওয়াইড গ্যাপ। তো ক্যাপিটাল মার্কেটকে যদি আমরা ভাইব্রান্ট করতে চাই, ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে যদি স্মল সেভারদের সেভিংসকে আমি যদি প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে কনভার্ট করতে চাই, তাহলে আমার ক্যাপিটাল মার্কেটে এই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে আমার গুড গভর্নেন্স দিতে হবে, বিকজ তারাও ক্যাপিটাল মার্কেটের অন্যতম প্লেয়ার। শুধু বিনিয়োগকারীরাই কিন্তু ক্যাপিটাল মার্কেটের প্লেয়ার না, এখানে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোও কিন্তু মানে ব্যাপক ইন্টারমিডিয়েশনের কাজ করে থাকে বাই গিভিং ক্রেডিট অ্যান্ড বাই ইনভেস্টিং ইভেন ডাইরেক্টলি। সো মানে গভর্নেন্স অফ ক্যাপিটাল মার্কেট, গভর্নেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এই দুটাকে সেপারেটে দেখার কোনো সুযোগ নাই। গভর্নমেন্ট যদি মানি মার্কেটের ব্যাপারে খুব আন্তরিক হয়, আমি মনে করি গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেটের ব্যাপারেও আন্তরিক। তো আন্তরিকতা আছে এবং আমরা অনেকগুলো পলিসি চেঞ্জ দেখতে পেয়েছি গত 5 বছরে, কিন্তু আসলে রুল অফ ল যেটা, সেটা এনফোর্স করার বিষয়। এবং আক্তার হোসেন ভাই যেটা বললেন যে আমাদের দেশের যে নিয়ন্ত্রণকারী যে সংস্থানগুলো আছে, সেইখানে যারা আসে বা সেখানে যারা দায়িত্ব পালন করেন, সেই জায়গাটাতে আসলে রিলেভেন্ট স্কিলটা খুব দেখা জরুরি, যে এই প্রতিষ্ঠানগুলোতে মানে প্রাসঙ্গিক স্কিল নিয়ে এই লোকগুলো আসছে কিনা এবং আসলে তারা ডেলিভার করছে কিনা। ওখানে কিন্তু রুলস আছে, দেয়ার আর মেনি গুড রুলস, কিন্তু সেই রুলসগুলোকে এনফোর্স করার জন্য ক্যাপাসিটি বিল্ডিংও জরুরি। বাংলাদেশ স্টক মার্কেট, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ইভেন আমাদের অডিট প্রফেশন,
তারপরে কর্পোরেট বোর্ডগুলো, মানে এগুলো কিন্তু সব একসাথে দেখতে হবে। বিকজ কর্পোরেট বোর্ড তারা কিন্তু মাইক্রো লেভেলে কাজ করে এবং তারা কিন্তু একটা ব্যাপক মানে সুশাসনের ভূমিকা পালন করে থাকে। এই কর্পোরেট বোর্ডগুলোকেও মনিটরিংয়ের দরকার আছে। আপনারা জানেন যে 2012 সালে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা একটা কর্পোরেট গভর্নেন্স বিধিমালা প্রণয়ন করে। স্যার যে জায়গাটি ছিলেন, জি, যেটা বলছিলাম 2012 সালে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট সুশাসন বিধিমালা প্রণয়ন করেন এবং সেখানে 94 কর্পোরেট গভর্নেন্স রিকোয়ারমেন্টসের কথা বলা আছে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে এবং এটাকে এখন অডিটিংয়ের আন্ডারেও নিয়ে আসা হয়েছে যে আসলে এটা কমপ্লাই করছে কিনা। তো এটা একটা মানে সুপরিবর্তন আমি বলবো। এবং এই জায়গাটাতে যে প্রবলেমটা হয়েছে এখন, মানে অ্যাগেইন ওই এনফোর্সেবিলিটি না থাকার কারণে প্রত্যেকটা কর্পোরেট অ্যানুয়াল রিপোর্টে আপনি দেখবেন যে বোর্ড অফ ডিরেক্টরসরা তারা প্রতিবেদন সাবমিট করে এবং সেখানে তারা ক্লেম করে যে দে কমপ্লাইড উইথ অল দি রিকোয়ারমেন্টস। প্রশ্ন হলো যে এই যে মানে তাদের ক্লেম যেটা, এটাকে একটা ভেরিফিকেশনের মধ্যে নিয়ে আসা এবং অডিট কিন্তু মানে কর্পোরেট গভর্নেন্স অডিট ওয়াজ সাপোজ টু এনশিওর দিস থিং। তো বাংলাদেশের প্রবলেমটা হলো যে আমাদের অডিট অপিনিয়ন আছে, কর্পোরেট গভর্নেন্স অডিট অপিনিয়ন আছে এবং কর্পোরেট বোর্ডের এই ক্লেমও আছে যে তারা সব কিছু কমপ্লাই করছে, কিন্তু বাস্তবে আসলে বড় একটা ফারাক আছে। তো সেই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা যেগুলো আছে তাদের একটা বড় ভূমিকা খুব জরুরি। সেই ভূমিকাটা আগেও মিসিং ছিল, এখনও মিসিং আছে বিকজ অফ দেয়ার ল্যাক অফ ক্যাপাসিটি, সক্ষমতার অভাব। আমি এই জন্য বারবার দাবি করেছি যে আমাদের স্টক এক্সচেঞ্জেরও কিন্তু এখানে রোল প্লে করার সুযোগ আছে। তাদের উচিত এই কর্পোরেট বোর্ডগুলো যারা লিস্টেড হবে তারা যেন তাদের এই কর্পোরেট গভর্নেন্সের স্বচ্ছতা এটা এনশিওর করে এবং তারা এই স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন দে মাস্ট এনফোর্স দি রুলস দ্যাট দে অলরেডি অ্যাকচুয়ালি প্রমালগেটেড। নাম্বার ওয়ান। আমাদের দর্শকের একটা প্রশ্ন ছিল যে মানে উনি আইপিওতে বিনিয়োগ করেছেন, 10 টাকার আইপিও অফার প্রাইস ছিল, এখন মার্কেটে এটা 5 টাকা হয় কেন? মানে কোশ্চেনটা অত্যন্ত একটা ভ্যালিড কোশ্চেন। যদি আমি যে 10 টাকায় কিনছি এটা যদি ফেয়ার প্রাইসিং হতো, এই অফার প্রাইস যদি ফেয়ার প্রাইসিং হয় তাহলে মার্কেট শুড নট পানিশ ইট। মার্কেট কেন এখন 5 টাকা অফার করছে? তো আমার প্রশ্ন হলো যে মানে এতগুলো আইপিও যে আসছে সেই আইপিওর যে আপনার অফার প্রাইস ডিটারমিনেশন প্রসেস যেটা, সেটা কিন্তু ওপেক। আমরা মানে উই ক্যানট ভ্যালিডেট ইট। ইয়েস, রেগুলেটর বলবে যে এখানে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস আছে, ম্যানেজমেন্ট তৈরি করছে, বাট আসলে একটা কোম্পানি যখন লিস্টেড হয়, লিস্টেড হওয়ার পারমিশনটা কিন্তু স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটরের কাছ থেকে আসে। কারণ সে স্টক এক্সচেঞ্জ লিস্টেড হচ্ছে, সেখানে স্টক এক্সচেঞ্জ ভূমিকা থাকে আর রেগুলেটরের একটা বড় অ্যাপ্রুভাল অথরিটি থাকে। রেগুলেটর ক্যান কোয়েশ্চেন যে কোন প্রাইসটা লেজিটিমেট প্রাইস হবে এবং রেগুলেটরদের সেই মানে এই টেকনিক্যাল ক্যাপাসিটি থাকতে হবে যে ম্যানেজমেন্ট অথবা কোম্পানির এন্টারপ্রেনার যে প্রাইসটা দাবি করছে সেই প্রাইসটা আসলে বাস্তবসম্মত কিনা, সেই প্রাইসটা এই কোম্পানির ফিউচার আর্নিংস, ফিউচার ক্যাশ জেনারেটিং ক্যাপাসিটির কনসিস্টেন্ট কিনা। আমরা দেখি যে বেশিরভাগ আইপিওই অফার প্রাইসের নিচে ট্রেডেড হয়। এটা আনফর্চুনেট, কারণ অনেক বিনিয়োগকারীরাই কিন্তু আইপিওতে বিনিয়োগ করে, তারা মনে করে যে মানে ইট ইজ মোর সিকিউরড, আমি এখানে লুজ করবো না। বাট এখন ওইটাও কিন্তু সেফ ইনভেস্টমেন্ট হিসাবে প্রমাণিত হচ্ছে না। বিএসসি যেটা বলে যে তাদের দায়িত্ব না প্রাইস কত অনুমোদনে দেওয়ার, তারা যে প্রাইসে চায় সেটা যদি তারা যৌক্তিক মনে করে অনুমোদন দেয়, না হলে বলে তুমি এটা অনুমোদন পাচ্ছ না। তাহলে যৌক্তিক মনে করে অন হোয়াট বেসিস? যেটা যৌক্তিক, আপনি যেটা বললেন যৌক্তিক মনে করে, তাদের দে মাস্ট হ্যাভ এ স্ট্যান্ডার্ড, দে মাস্ট হ্যাভ এ ফেয়ার ইভ্যালুয়েশন যে হোয়াট ইজ লজিক্যাল প্রাইস। সেটা তো বিএসসি তো এখন বিএসসি যদি এই লজিক্যাল বিএসসি আনঅফিশিয়ালি যেটা করে সেটা হচ্ছে যে কেউ হয়তো 50 টাকা 40 টাকা প্রিমিয়াম সহ কেউ আবেদন করলো, তাকে যদি সে মনে করে যে অনুমোদন দিবে, সে বলে যে বিএসসি বলে তুমি প্রাইস আরো কমিয়ে আবার অ্যাপ্লাই করো। এখানে আক্তার ভাই আরো বেশি বলবেন প্রসেসটা কি। মানে লিস্টিং ডিপার্টমেন্ট আছে স্টক এক্সচেঞ্জগুলোতে, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। যখন প্রসপেক্টাস সাবমিট করে, স্টক এক্সচেঞ্জের কথা যখন বলছেন আপনি দেখেন চিটাগং স্টক এক্সচেঞ্জের এমডি নেই, চিটাগং স্টক এক্সচেঞ্জের সিআরও নেই, ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি আছেন, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি আনঅফিশিয়াল সেটা হচ্ছে উনি হয়তো থাকবেন না, সো ওনার এইখানে ভূমিকা তেমন নেই। সিআরওর ব্যাপারটা যদি আপনি বলেন, সিআরওর ব্যাপারটা হলো মানে উনি কি রকম সিআরও, কি করছেন ওখানে, ডিরেক্টরদের সাথে তার রিলেশন নাই, মার্কেটের যেটা পজিটিভ সেটার ব্যাপারে কোনো তার ভূমিকা নাই, মানে পুরো দুই স্টক এক্সচেঞ্জের বিষয়টা একদমই এলোমেলো। প্রাইসিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে আসলে এখানে বেসিক্যালি 3টা ক্রাইটেরিয়া এখন দেখা হয়।
আমরা যেটা বলি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটাকে খুব আমলে নেওয়া হয় না। যেটা দেখা হয় যে প্রথমত আর্নিং বেসড ভ্যালু, দ্বিতীয়ত আপনার এনএভি ব্যাপারটা কনসিডারেশন নেওয়া হয়, নেট অ্যাসেট বার ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু। আর একটা দেখা হয় আপনার এই যে ইন্ডাস্ট্রি, এই যে সেক্টরাল যে প্রাইসের, যেটা লিস্টেড কোম্পানির সিমিলার স্টকের কি প্রাইস আছে সেটা অ্যাভারেজ ভ্যালু নেওয়া হয়। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা আপনার সাবজেক্টিভ ব্যাপার আছে, অবজেক্টিভ ব্যাপারও আছে। এইখানে আমি একটু জাস্ট অ্যাড করতে চাই, এখানে কি ধরেন কেউ 30 টাকায় আবেদন করলো যে আমি 30 টাকা আসতে চাই, আমার এই তিনটা ক্রাইটেরিয়া তাকে জাস্টিফাই করতে হয়। কিন্তু বিএসএসসি কি কখনো বলে যে না তুমি 15 টাকার বেশি পাবা না, এরকম কি বলে? না, তারা তো ডিকটেট করতে পারে না, অফিসিয়ালি তারা পারে না। বাট থিং ইজ দ্যাট তারা দেখা যায় যে এখানে এই তিনটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা অনুসারে একটা ইস্যুয়ার সে বললো যে আমি এত প্রাইস অফার করলো না। এখন নতুন রুল অবশ্যই এটা ডিফারেন্ট, যে প্রিমিয়ামে যদি আপনি আসতে তাকে অবশ্যই এটা বুক বিল্ডিং মেথডে আসতে হবে। তখন এলিজিবল ইনস্টিটিউশন যেটা আছে, যে 11টা এলিজিবল ইনস্টিটিউশন তারা এটা কোট করবে, এটা বিডিং করবে। কিন্তু প্রশ্ন হলো যে এই আপনি যেগুলো ইস্যু চলে আসছে বা ফিউচার আসবে, এই তিনটে প্রসেসে আর্নিংস, প্রথম হলো আর্নিং বেসড ভ্যালু। এই আর্নিংসটা এইটা যথার্থ আছে কিনা, ইট ইজ এ ট্রু রিফ্লেকশনস অফ দ্য অপারেশনস অর নট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে সেটা নেই তা তো আমরা বেশ কিছু ব্যাপারে আমরা দেখেছি। একটা ফোন আছে, জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আর নাম সালাম। জি বলুন। যে আই নোয়াখালী ফেরিতে বলছি। জি জি আই একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। ভাই আপনার প্রশ্নটি করুন। যে আর প্রশ্ন হলো যে আমরা যারা এই ক্ষুদ্র বিনিয়োগকারী, যে টাকা গুণ এতগুণ চলে গেল, এই গুণের ভবিষ্যৎ কি? এবং আমরা যে জি আপনারা বুঝতে পেরেছি, জি একই প্রশ্ন। হ্যাঁ, তো এখন এই যে এখন যে প্রাইসিং যেভাবে তারা বলে, কিন্তু মিজান সাহেব যেটা বলেছেন যে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এখানে এই যে প্রাইসিংয়ে বা ডিসক্লোজার যেটা দিল, যে আর্নিংস দেখালো, যে এনএভি তারা ক্যালকুলেট করে যেটা বেস করে অ্যাসেট ভ্যালুর উপরে, এই জিনিসগুলো বেসিক্যালি এটা প্রাইমারি সোর্স ঠিক আছে কিনা। এখন আপনি মার্কেটে অ্যাভারেজ প্রাইস দিলে এগুলো সেকেন্ডারি সোর্স থেকে নিয়ে যেতে পারেন, কিন্তু এইগুলো যথার্থভাবে দেখানো আছে কিনা সেগুলো অ্যাসেস করার জন্য একটা এক্সপার্ট টিম থাকা দরকার ছিল, প্রফেশনাল। সেটা তো এখন প্রফেশনাল বলতে কোথাও নাই। এবং এই প্রফেশনাল মানে এই না যে শুধু ডিগ্রিধারী হলেই চলবে, হি মাস্ট হ্যাভ যে রিলেভেন্ট এক্সপার্টাইজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন দিস লাইন। শুধু একটা ডিগ্রি থাকলে যে সে স্কিল হলো তার না। কিন্তু তো এই জন্য বললাম যে এইখানে এই প্রাইসিং মেইন কিন্তু সমস্যা। এই যে যতগুলো কোশ্চেন করলো, সমস্যা কিন্তু প্রাইসিং নেই। এই মার্কেটে সব এই এত দামে কিনলো, পরে কমে গেলো, ফেসবুকের নিচে, তার মানে কি এই প্রাইসিংটা যথার্থ হতে হবে। সুতরাং ইস্যুয়ার সবসময় চাইবে ম্যাক্সিমাম প্রাইসটা, রেগুলেটর কি সবসময় চাইবে সবচেয়ে কম প্রাইস দিতে? না, রিজনেবল। আমরা তো ইস্যু তো ইস্যুয়ারকে তো অ্যাট্রাক্ট করতে হবে। কিন্তু এই ফান্ডামেন্টালস কি ইস্যু, সবগুলো যে ফাইন্যান্সিয়াল, যে এগুলো সব ফান্ডামেন্টালসগুলো ফাইন্যান্সিয়াল হবে তা না, নন ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে কিন্তু ফান্ডামেন্টাল ভিতরে। এই সবগুলো দেখে একটা আইপিও কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। এই জন্য বলি যে এখানে একটা স্কিল, একটা টিম, আমার এক্সপার্ট টিম, এটা কিন্তু একবার কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা এক্সপার্ট প্যানেল আছে, কিন্তু আমি জানি না এখন সে এক্সপার্ট প্যানেল কী ফাংশনিং করতেছে। তবে পাশাপাশি আমি একটা জিনিস বলবো, আসলে এই যে লিস্টেড কোম্পানি বা ডিম টু বি লিস্টেড যেটাই হোক না কেন, শুরুতেই যদি এই যে কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন যেটা আছে, যতই অডিট হোক না কেন, আসলে এটা ট্রু ফাংশনিং কিনা একটা বোর্ড ইভেন্ট, এইটা কেউ কি কতক্ষণ ভেরিফাই করে দেখছে কোন অডিটর ইভেন্ট, যে বোর্ড ঠিক মতো ফাংশনিং আছে কিনা? ওখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিচ্ছেন। সার্ভিস অফ সক্স যেটাকে আমি বলি, সেখানে বলা আছে যে একটা লিস্টেড কোম্পানির আবার আপনার যে অডিট কমিটি থাকবে সেখানে সবাইকেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। আর আমাদের এখানে বলছে পুরো বোর্ডে 1/5 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা? হু অ্যাপয়েন্টস দেম? ইট ইজ দ্য বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়, তার মানে তাদের লোকই যারা তাদের কথাই বলবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কী রোল প্লে করছে ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড, মিনিটসে তাদের কী কমেন্ট আছে, তার কতটুকু কনস্ট্রাকটিভ ছিল এবং কতটুকু তার কী রোল, সেটাও কিন্তু তাদের ইভ্যালুয়েশন করতে হবে। এবং ইভ্যালুয়েশন রিপোর্টটা কিন্তু রেগুলেটরের কাছে দেওয়া উচিত, আমি মনে করি। আইন যেগুলো করা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা, এই যে আমরা ডিমিউচুয়ালাইজ
হওয়ার পরে দুইটা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স দেখলেই আমরা বুঝতে পারি যে এটা আইন করা হয়, সেই আইনটাকে মানে কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেটার প্রমাণ দুই স্টক এক্সচেঞ্জ। মানে আগে যতটুকু ক্যাপিটাল মার্কেট নিয়ে মানুষ চিন্তা করতো বা এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা চিন্তা করতো, এখন ডিমিউচুয়ালাইজ হওয়ার পরে দুই স্টক এক্সচেঞ্জ প্রফিটেবল অর্গানাইজেশন হওয়ার পরেও তারা চুপ। না, এই জন্য বললেন যে এখন আইন যেটা আছে, যে কর্পোরেট গভর্নেন্সের যে গাইডলাইনগুলো আছে, সিম্পলি বক্স টিকিং, আপনি ইয়েস নো এক্সপ্লেন করে দিয়ে দিলেন, অডিটর সার্টিফিকেট দিয়ে দিল। কিন্তু ট্রু অর্থে একটা বোর্ড ঠিকমতো ফাংশনিং হচ্ছে কিনা, ওখানে ফিনান্সিয়াল এক্সপার্ট আছে কিনা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিদেশে একটা ভালো ভালো কোম্পানি দেখবেন যখন একটা বোর্ড মিটিং হয় তখন সিইও ঘাম ছুটে যায়, যে বোর্ড তাকে যে প্রশ্ন করবে তার অ্যান্সার রেডি করতে করতে মানে সে কি অ্যান্সার দিবে এইটাই প্রিপারেশন, অনেক বড় একটা প্রিপারেশন। এখানে এখানে ঘাম বের হওয়ার কারণ, এখানে টেনশন করার কারণ নেই, কারণ ও বোর্ড আর সিইও বা এমডি উনি আগেই বসেন কি ডিভিডেন্ড দিবেন কি করবেন এটা আগেই সেটা একটা ডিভিডেন্ড একটা ইস্যু। কিন্তু আমি বিজনেস প্রপোজাল যেগুলো আসে সেই প্রপোজালগুলো যে অ্যাপ্রুভ করবে, সেই প্রপোজালগুলো পড়ে আসার সময় বোর্ডে আছে কিনা, নাম্বার 1, সেগুলো বুঝার কতটুকু কয়জনের সেই ক্যাপাসিটি, সেটা নাম্বার 2। তারপরে ইন্টারফারেন্সের ব্যাপার আছে, এখানে বোর্ড ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় হয়তো বোর্ডে ডিকটেট করতে একটা মেম্বার যে এখানে লোন দিতে হবে। আজকে যে এই ঘটনাগুলো ঘটছে, কেন এগুলো ঘটছে, দেখা যায় কিছু অংশটা দেখা যায় হয়তো সুপার বিষয় নেওয়ার সমস্যা আছে, আপনার কন্ট্রোল লেকিংসের সমস্যা আছে, কন্ট্রোল এনভায়রনমেন্টের সমস্যা আছে। জি স্যার, আমি একটু আলোকপাত করি। আক্তার ভাই বলেছেন অফার প্রাইস নির্ধারণে যে উনি মেথডগুলো বলেন, এখানে আমরা মাল্টিপলস বলি, জি আপনার আর্নিংস মাল্টিপলস অথবা এনএভি মাল্টিপলস অথবা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। এই মেথডগুলো কিন্তু আধুনিক মেথড না ভ্যালুয়েশনের জন্য। এই মেথডগুলো হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন বেসড মেথড। যেমন আর্নিংস হলো অ্যাক্রুয়াল আর্নিংস, এনএভি হলো অ্যাকাউন্টিং এনএভি মানে শেয়ারহোল্ডার্স ইকুইটি পার শেয়ার, আর ইন্ডাস্ট্রি অ্যাভারেজ সেটা হলো যে মানে ওই ইন্ডাস্ট্রিতে সবগুলোর কোম্পানির একটা অ্যাভারেজ। এইগুলো মেডিয়েবল মানে মধ্যযুগীয় মেথড, এগুলো আধুনিক মেথড নয়। আধুনিক মেথডের মধ্যে আছে আপনার এটা পাস্ট ইনফরমেশন ইজ নট রেলেভেন্ট ফর প্রাইসিং। ইয়েস, পাস্ট ইনফরমেশন এটা ইট উইল বি এ বেসিস ফর ফোরকাস্টিং দি ফিউচার। এখানে আপনার ক্যাশ ফ্লো ফোরকাস্টিংটা খুব জরুরি। আমরা বলি ফ্রি ক্যাশ ফ্লো মডেলিং, অথবা আমরা বলি রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন মডেলিং, অথবা আমরা বলি অ্যাবনর্মাল আর্নিংস ভ্যালুয়েশন মডেলিং। এইগুলো কিন্তু আধুনিক স্টক এক্সচেঞ্জে এই মেথডগুলো ব্যবহৃত হচ্ছে, এবং এই মেথডগুলো ব্যবহৃত হয় অন দি বেসিস অফ পাস্ট ইনফরমেশন, পাস্ট রিলায়েবল ভ্যালিড ইনফরমেশন। এখন দেখেন ম্যানেজমেন্ট আর্থিক প্রতিবেদন তৈরি করে, অডিটেড হয়, কিন্তু এইটাকে আবার ভেরিফিকেশন জরুরি, কারণ ম্যানেজমেন্টের স্বার্থ আছে টু গেট অ্যাজ হাই প্রাইস অ্যাজ পসিবল। অডিটরদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা বড় প্রশ্ন আছে। সেখানে যখন একটা কোম্পানি লিস্টেড হয়, সেখানে রেগুলেটর যারা থাকে বা স্টক এক্সচেঞ্জ যেখানে লিস্টেড হয়, তাদের দায়িত্ব হলো বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই অফার প্রাইস ভ্যালিডেশন করা। মানে দে ক্যান এমপ্লয় মানে এ ডিফারেন্ট সেট অফ ফর্মুলাস অ্যান্ড মেজার্স, মানে যারা ওই সাবমিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলোকে আবার ভেরিফাই করে, ফিউচার ফোরকাস্ট করে, অফার প্রাইসকে নির্ধারণ করে, জাজ করা যে তারা যেটা দাবি করছে এটা লজিক্যাল কিনা। আপনি যারা বলছেন লজিক্যাল কিনা, তো সেই প্রসেসটা কিন্তু মিসিং। স্টক এক্সচেঞ্জের সেই প্রসেসটা নাই, বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনও সেই প্রসেসটা নাই। তাহলে অ্যাপ্রুভালটা হচ্ছে কিসের ভিত্তি করে? অ্যাপ্রুভালটা হচ্ছে কমপ্লিটলি একটা সাবজেক্টিভ, মনস্তাত্ত্বিক একটা ইট ক্যান বি ভেরি বায়াসড, ইনঅ্যাকুরেট, ইমপ্রপার একটা ইনফরমেশনের ভিত্তি করে, এবং তারা কিন্তু ওই ম্যানেজমেন্ট কর্তৃক সাবমিটেড আর্থিক প্রতিবেদনকেই আমল নিয়ে করে। এতে করেই এই প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে যে আমরা যে অফার প্রাইস দিচ্ছি সে অফার প্রাইসের সাথে ওর ফান্ডামেন্টাল ভ্যালুর কোনো সম্পর্ক নাই। এবং আপনি যেটা বলেছেন সেটা কতটা যৌক্তিক, দেখেন যে কোনো একটা কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে, সেই কোম্পানিটার হেড অফিস নাই, এটা অনেক লেখালেখি বলা হয়েছে, এবং তারপরেও কিন্তু সেই মানে এইটা তালিকাভুক্তির আগেই কিন্তু এই বিষয়টা উঠে এসেছে। তারপরও একটা প্রিন্টিং কোম্পানি, তারপরও সেই কোম্পানিটা লিস্টেড হয়েছে। আপনি দেখেন সম্প্রতি যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে সেগুলোর প্রাইস কত, কয়েকটা কোম্পানি ছাড়া যেগুলো ওই যে যখন তালিকাভুক্তি হলেই লোন পেতো, মার্জিন লোন, এবং কিছু এই ইস্যুয়াররা মার্চেন্ট ব্যাঙ্কগুলো নিজেরাই হয়তো এটার সাথে ইনভলভ ছিলেন প্রাইস একটা রাখার জন্য। বিএসইসি থেকেও একটা তাড়না ছিল যে আমরা যে কোম্পানিগুলোকে অনুমোদন দিয়েছি সেগুলোর প্রাইস অনেক ভালো আছে। এই সব কারণে কিন্তু আমরা দেখছি যে কিছু প্রাইস হয়তো ভালো আছে, আর বেশিরভাগই কিন্তু 10 টাকা, 12 টাকা, 11 টাকা, 9 টাকা এই রকম অবস্থান। এবং টেক্সটাইল কোম্পানিগুলো অনেক অনুমোদন হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে মনে হয় টেক্সটাইল। তো টেক্সটাইলগুলোর অবস্থা বাজারে যেগুলো আছে তালিকাভুক্ত
সেগুলো অনেক ভালো কোম্পানি আছে, সেগুলোরও প্রাইসই খারাপ। আর এগুলো হয়তো ধরে আছে 1 বছর হচ্ছে, প্রাইস একটু ধরে আছে, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এগুলো কমে যাচ্ছে। Right. তাহলে আপনি রেগুলেটররা যদি এই অবস্থানে থাকে, দুই স্টক এক্সচেঞ্জের যদি এই ভূমিকা থাকে, তাহলে আপনি এই বাজার কতটা আশা করেন যে এই বাজার স্বাভাবিক আচরণ করবে? কারণ এখন দেখেন, আগে যেমন দুই স্টক এক্সচেঞ্জের একটা বোর্ড ছিল, এখানে প্রেসিডেন্ট ছিলেন, মেম্বাররা তারা সরকারের সাথে দেন দরবার করেছেন, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছেন। এখন কিন্তু যে বোর্ড, সেই বোর্ডে মাত্র 4 জন শেয়ার হোল্ডার থেকে নেওয়া হয়, এবং তারা কিন্তু তেমন ভূমিকা রাখতে পারেন না। এবং বোর্ডের যারা আছেন, এমডির ক্ষমতা সবচেয়ে বেশি। সেই এমডির ক্ষমতা বা সিআরওর ক্ষমতা যতটা আছে, তারা কতটুকু ভূমিকা রেখেছেন বাজারের বাট উন্নয়নে? এটা ডিমিউচুয়ালাইজেশন হওয়ার আগে মানে আমরা কিন্তু কমপ্লিটলি ভিন্ন আশা করেছিলাম। জি। এবং ডিমিউচুয়ালাইজেশনের অবজেক্টিভই ছিল স্টক এক্সচেঞ্জকে ক্ষমতায়ন করা, এবং এখানে আপনার আমরা বলি যে সেপারেশন বিটুইন মানে ম্যানেজমেন্ট এবং ওনারশিপ অ্যান্ড বোর্ড না। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষমতায়ন করা হয়েছিল, তাদের সংখ্যা প্রপোর্শন বাড়ানো হয়েছিল, এবং মনে করা হয়েছিল যে এতে করে সাধারণ বিনিয়োগকারীদের যে স্বার্থ সংরক্ষণের একটা লং টার্ম প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আরও বেশি সার্ভড হবে। কিন্তু মানে আমি ওই আক্তার ভাই যে কথাটা পূর্বে বলেছিলেন যে আমাদের রাষ্ট্রের রেগুলেটরি যে বডিগুলো আছে, সিউডো রেগুলেটরি যে বডিগুলো আছে, স্টক এক্সচেঞ্জ বা আপনার বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন, অ্যাজ মেনি আদার রেগুলেটরি বডিজ, সেই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করা জরুরি। সেখানে যোগ্যতার মানে স্কিল, রিলেভেন্ট স্কিল নিয়ে আসা জরুরি, এবং তাদের ডেলিভারেবলস ইমপ্রুভ করা খুব জরুরি। তারা যদি ডেলিভার না করে, তারা যদি মার্কেটের ফাংশনিংটাকে মনিটরিং না করতে পারে, তারা যদি এক্সিস্টিং রুলসগুলোকে এনফোর্স না করতে পারে, তাহলে কিন্তু এই শুধু ফর্মাল নমিনাল ডিজুরি স্ট্রাকচারাল চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টিভ মানে সাধনে ব্যর্থ হব। আমি একদম একটা শেষ পয়েন্ট পর্যায়ে, শেষ অ্যাড করি, যে সেটা হলো যে আমরা একটা লোকটা সিলেক্ট করার পরে যদি বলি যে এ পারফর্ম করছে না, সেটা কিন্তু এটা ইট ইজ নট দি কারেক্ট ওয়ে। রাদার একটা লোককে নেওয়ার আগে, আইডেন্টিফাই করার মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে যদি তার রিলেভেন্ট স্কিলস এক্সপিরিয়েন্স আমরা যদি ঠিকমতো যাচাই করে নিই, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না যে আজকে অমুকে পারফর্ম করছে না, অমুকে পারফর্ম করতে পারছেন ইত্যাদি। শুধু আমি মনে করি যে যদি আপনি যেটা বলছেন যে এই প্রাইসিং বলেন বা এই যে ডিমিউচুয়ালাইজেশন যে বেনিফিট বা সব কিছু, এইটা কিন্তু এই ল ইজ দেয়ার, বাট এইগুলো এনফোর্সমেন্ট করতে হলে আপনাকে ওই ধরনের যোগ্য লোকজন যদি ঠিক জায়গায় থাকে, তাহলে কিন্তু সম্ভব। তো শুধু আমি বলবো যে এখানে গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই গভর্নেন্সকে এনশিওর করতে হলে রাইট পারসন শুড বি ইন দ্য রাইট প্লেস। স্যার, একদম শেষ পর্যায়ে যদি 30 সেকেন্ডে উত্তর দেন, সাপ্লাই ডিমান্ড এটা পৃথিবীর সব জায়গায় একই হয়তো ফর্মুলা। সাপ্লাই যত বেশি থাকবে, ডিমান্ড সেই অনুযায়ী না থাকলে ফল করবে। এখন যদি মোটা দাগে বলি যে ক্যাপিটাল মার্কেটে যে পরিমাণ সাপ্লাই আছে, মানে 2010-এর এখন 2.5 গুণ শেয়ার বাজারে, তাহলে ডিমান্ড তো 2010-এর হয়তো 10%ও নেই, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই বাজার কলাপস করার কথা, তাই হচ্ছে। আমি সংক্ষেপে, এটা খুব টাফ কোয়েশ্চেন, বাট আমি সংক্ষেপে বলবো এটাই যে বিনিয়োগকারীদের আসলে আস্থার অভাবের জায়গাটাই বারবার ফুটে উঠছে। আমাদের দেশের লোনাবল ফান্ডের কিন্তু অভাব নাই, বিনিয়োগকারীদের ইনভেস্টেবল সেভিংসের অভাব নাই। তো আমি যদি মার্কেট গভর্নেন্সকে ইমপ্রুভ করতে পারি, তাহলে এই ডিমান্ড আবার ইমপ্রুভ করবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এনটিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকালকে দেখা হবে নতুন অতিথিদের সাথে, নতুন বিষয় নিয়ে। তবে স্বাভাবিকভাবেই মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটই থাকবে, তবে তার ভেতরকার বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা এই বিষয়গুলো দেখে অথবা কিছুটা হলেও তারা সজাগ দৃষ্টি দেন, যাতে মানি মার্কেটের মতো ক্যাপিটাল মার্কেটের অবস্থা আবার খারাপ না হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে দেখা হচ্ছে, আশা করি। আল্লাহ হাফেজ।